এই যে বাবাটা, আম্মু তোমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি। ইজানের কানে বিড়বিড় করতে করতে সে লিভিং রুমে পা রাখতেই সোফা থেকে দৃশ্যটা খেয়াল করলো সাইবান। এক হাতে রিমোট ধরে পা ঝোলাচ্ছিল সে। তৎক্ষণাৎ রিমোটটা তাক করলো টিভির দিকে। বিদ্যুতের গতিতে ঘটনাটা ঘটলো। ইরাম দেখতেও পেল না কি হয়েছে, শুধু শুনতে পেল। গানটা বদলে গিয়েছে। এখন টিভিতে ভাসছে কিছু কার্টুন আর বাজছে বেবি শার্ক ডুডু ডুডু, বেবি শার্ক ডুডু ডুডু। ভ্রু উঁচু করে ফেললো ইরাম। সাইবানের চেহারায় একটা ভীষণ বিরক্তি দেখা যাচ্ছে। আপন মনে কি যেন বিড়বিড় করে যাচ্ছে ঠোঁট নাড়িয়ে। মন্তব্য করবে না করেও বলে বসলো, কি ব্যাপার, গানটা বদলালেন কেন? চাইল্ড ফিল্টার মেরেছি। শান্তি আছে নাকি এই বাড়িতে? আর এই বাড়ির শান্তির মা পটল তুলেছে, আর কিছুদিন পর বেগুনও তুলে ফেলবে। ইজানের অবশ্য গানের দিকে কোনো মনোযোগ নেই। সে জননীর বুকে চুপটি করে লেপ্টে আঙ্গুল চুষছে। ভাইজান সুন্দর সুন্দর মাইয়া মানুষের নাচকোদন দেখতে পারতেছে না, তো এই জন্য সেইটা গেছে। কথাটি ভেসে এলো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একজন মানুষের তরফ থেকে। সুগন্ধা হাতে কফির মগ নিয়ে হেলে দুলে কিচেন থেকে বেরিয়ে আসছে। তার চেহারায় ডোন্ট কেয়ার ভাব। ঠাস করে কফির মগটা সে সাইবানের সামনে টি টেবিলের উপর রেখে দিল। এতক্ষণ রাগ দেখা না গেলেও এবার সত্যি সত্যি তেতে উঠল সাইবান। ইউ জরিনের আম্মা সখিনা, কত বড় সাহস তোর! মুখে গু পড়বে তোর। মুরগির জামাই মোরগের পাতলা পাতলা গু। সুগন্ধা বিপরীতে নিজের লম্বা চুলে একটা ঝটকা দিয়ে আবার উল্টে ঘুরে গেল, যেন সাইবান এক প্রকার তার মালিক নয়, বরং নগণ্য কোনো অস্তিত্ব। এই বাড়ির সবারই মাথায় সমস্যা, ইরাম ভাবলো মনে মনে। তবে তাদের ঝগড়াঝাটি স্থায়ী হওয়ার সুযোগ পেল না। খোলা সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন সামিয়া। হাতে এক গাদা ব্যাগপত্র। তার অনুসরণে করিম ওই লোকটারও হাতে মাথায় কাঁধে ব্যাগ ঝুলছে। শপিং করে এসেছে স্পষ্ট। দ্রুত প্রতিক্রিয়া করলো ইরাম। হুট করে সাইবানের দিকে ইজানকে এগিয়ে দিয়ে বলল, ধরো তো একটু। আর ছিটকে দূরে সরে গেল সাইবান। ইস, ছি! ইজান ছোট্ট মুখটা ঘুরিয়ে জিভ বের করে সাইবানের দিকে ডাগর ডাগর চোখে চেয়ে রইল। ওই বড় বড় টলটলে জীবন্ত দিঘির ন্যায় দৃষ্টি দেখে একটি শক্ত ঢোক গিলল সাইবান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি রহম করো। ওহ মাবুদ, শক্তি দাও, ধৈর্য দাও, টাকা দাও। কাপা কাপা দুহাত বাড়িয়ে ইজানের কাঁথায় মোড়ানো ছোট্ট শরীরটা কোনো মতে সাইবান ধরেছে কি ধরেনি, ইরাম ছুটে চলে গেল সামিয়ার কাছে। আর চোখে সেদিকে চেয়ে সাইবান দৃষ্টি ফেরালো দুহাত টান টান করে শরীরের থেকে এক হাত দূরে ধরে রাখা ইজানের দিকে। শক্ত একটি ঢোক গিলল সে। নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে তার। যে কোনো মুহূর্তে প্যানিক অ্যাটাক করতে পারে। ইজানের কাদার মতন নরম শরীরটা বুঝি তার বিশাল দুই হাতের আঙ্গুলের ফাঁক গলে পড়ে যাবে। মাথা কাত করে বাচ্চাটার চোখে চোখ রাখলো সাইবান। অদ্ভুতভাবে ইজান একটুও কাঁদলো না, বরং সাইবানকে নকল করে নিজের ছোট্ট মাথাটাও কাত করলো। আঙ্গুল চুষতে চুষতে তাকিয়ে রইল গোল গোল চোখে। আপনি আঙুল খাচ্ছেন কেন? নিয়মিত নিজের মায়ের মাথাটা খাবেন। সাইবানের কণ্ঠে ইজান দুই পা নেড়ে সামান্য ঝটকা দিয়ে উঠল। ফোকলা দাঁতের মারি দেখিয়ে হাসলো নাকি বিদ্রুপ করলো বোঝা দায়। আর একটু হলে সাইবান তাকে ফেলেই দিচ্ছিল, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তার হাত দুটো ইজানকে কাছে টেনে বুকের উপর রাখলো। শার্টের বোতাম খোলা থাকায় তার তপ্ত ত্বকের সরাসরি স্পর্শে ইজান গুটিসুটি দিয়ে একদম বুকের সঙ্গে লেপ্টে গেল। ভ্রু উঁচু হলো সাইবানের। মহাবিস্ময় নিয়ে তাকিয়ে রইল নিজের বুকে ঠেকিয়ে রাখা নগণ্য প্রায় অস্তিত্বটিকে। তার হাতের তালু ইজানের সমস্ত পিঠের সমান। বিষয়টা একই সঙ্গে বিস্ময়কর এবং উপভোগ্য। এত ছোট মানুষ হয়? এ তো জ্যান্ত একটা পুতুল। মুচকি হাসি ফুটলো সাইবানের ঠোঁটে। অজান্তেই দুই পা নাড়িয়ে ইজান সমেত শরীর দোলাতে দোলাতে সে টিভির কাছে গিয়ে দাঁড়ালো। তখনও বাচ্চাদের গানটা বেজে চলেছে, অথচ ইজানের ওই গানের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। সে সাইবানের বুকের মাঝে কিলবিল করে যাচ্ছে। নতুন পরিবেশ, নতুন মানুষ চিনছে তার মস্তিষ্ক। বাচ্চা ফিল্টার তোর পছন্দ না? তাহলে কি পছন্দ? বেলি ড্যান্স দেখবি? মৃদু একটা শব্দ করে কৌতূহলী চেহারায় ফ্যালফ্যাল করে চেয়ে রইল ইজান। সাইবান অন্য হাতে ধরা রিমোটটি দিয়ে গানটা বদলে আগের গানে ফিরে পেল। সমস্ত লিভিং রুমে বেজে উঠল।
থোড়ি ফুরসত ফি মেরি যা কাভি কাহুকে ভিজিয়ে। অদ্ভুত হলেও সত্য গানের বিটের সঙ্গে সঙ্গে ইজান চোখ ঘুরিয়ে টিভির পর্দার দিকে তাকালো। চোখে মুখে একটা নিদারুণ আকর্ষণ ফুটলো তার। ছোট্ট শরীরটা মিউজিকের তালে তালে নড়ে উঠল। মাথাটা ঝুলিয়ে ঝুলিয়ে ইজান ছোট্ট হাত দুখানা নাড়তে লাগলো। বিরাট এক তির্যক হাসিতে ছেয়ে গেল সাইবানের সমস্ত মুখমণ্ডল। तू तो मेरे से भी बड़ा कमीना निकला यार। जियो मामा, आई नाची, ये এক হাতে ইজানকে ধরে রেখে আর এক হাত ঘুরিয়ে ঘুরিয়ে লাফাতে লাগলো সাইবান। তার ভয় ডর সব ভেঙে গিয়েছে। সামিয়া আর ইরাম দুজনেই তখন সবে মাত্র কথা বলতে বলতে রুমের মাঝখানে এসে পৌঁছিয়েছে। সামনের বিপজ্জনক দৃশ্য দেখে আঁতকে উঠল ইরাম। সামিয়ার হাত থেকে যে শপিং ব্যাগগুলো সে সাহায্য করার উদ্দেশ্যে নিজের হাতে নিয়েছিল সেগুলো ঝরঝর করে পড়ে গেল মেঝেতে। উদ্দাম লাফিয়ে চলেছে সাইবান সিটি বাজাতে বাজাতে। তার বুকে লেপ্টে থাকা ইজান একটা হাত কামড়ে ধরে দণ্ডহীন মারি দেখিয়ে হাসতে হাসতে অতি উৎসাহ নিয়ে টিভির পর্দায় তাকিয়ে আছে। আলাদিন, ইরাম শঙ্কায় ছুটে যেতে নিল, কিন্তু পেছন থেকে সামিয়া তার একটা হাত আঁকড়ে ধরে ফেললেন। আটকাস না, বন্ডিং হতে দে। দ্বিধায় থেমে গেল ইরাম। বিচলিত দৃষ্টিতে সামিয়ার দিকে ফিরে তাকালো। মুচকি হেসে তিনি আশ্বাস দিলেন, চিন্তা করিস না, আমার সাইবান অতটাও কেয়ারলেস না। যেন সামিয়ার উক্তিকে কটূক্তি করতেই তৎক্ষণাৎ সাইবানের ভয়ঙ্কর রকমের আর্তনাদ ভেসে এলো। আহ, হেগে দিয়েছে। ফারাক্কা বাদ খুলে হেগে ভাসিয়ে দিয়েছে পোটলাটা। ইয়াক। ঝট করে মাথা ঘুরিয়ে ইরাম এবং সামিয়া দুজনেই দেখলেন ইজানকে জড়ানো কাঁথাটা ভিজে আছে। সাইবানের খোলা বুকের উপর জলজল করছে বাদামি বর্ণের তরল মানব শিশু বর্জ্য। টলে উঠল সাইবান। ইরাম আর থামতে পারল না। দৌড়ে গিয়ে কাঁথা সমেত ইজানকে নিজের কোলে তুলে নিল। কিন্তু ততক্ষণে কাজ যা হওয়ার হয়ে গিয়েছে। সাইবান টিভি ক্যাবিনেট আঁকড়ে ধরল নিজের পতন ঠেকাতে। চেহারাটা বিকৃত হয়ে গেল তার ঘৃণায়। ওয়াক ওয়াক। সরি, একটু আগেই দুধ খাইয়েছি তো। হাতের কাছে কিছু না পেয়ে নিজের গলার ওড়নাটা দিয়েই সাইবানের বুক মুছতে লাগলো ইরাম। কাপড়টা টেনে নিয়ে নিজের শরীর ঘষতে ঘষতে লাল টকটকে বানিয়ে সাইবান খেকিয়ে উঠল। পোটলার ঘরের পোটলা, ফরজ নফল ওয়াজিব সব গোসল দিতে হবে আমাকে, দেখিস তুই। আর যদি তোকে কোলে ওয়াক ওয়াক। সবকিছু ফেলে মুখ চেপে ধরে ছুটতে ছুটতে সাইবান 2 তলায় উঠে গেল। সেখানের করিডোরে বেসিন আছে। দূর থেকেও তার বমি করার শব্দ ভেসে আসতে লাগলো স্পষ্ট। ঝড় একটু শান্ত হতেই সামিয়ার অট্টহাসির শব্দ ভেসে এলো। আমার নাতি একদম বাপের উপরে গিয়েছে জানিস। সাইবানের বাবা যখন ওকে প্রথম কোলে তুলল, হিসু করে লোকটার জামা কাপড় ভাসিয়ে দিয়েছিল। লোকটার মুখে ঢুকে গিয়েছিল। হায় খোদা, তারপর 10 দিন সাইবানকে কোলে নেয়নি। আর হা হা হা। ইরাম এত সবকিছুর মাঝে হাসবে নাকি আফসোস করবে বুঝতে পারল না, কিন্তু বুকের ভেতর ভর করা উষ্ণতাটা তাকে বুঝিয়ে দিল। বহুদিন বাদে এসে একটুখানি সুখ সুখ অনুভূতি টের পাচ্ছে। পরদিন সকালে ইরামের ঘুম ভাঙল মৃদু গোলযোগের কারণে। বিছানায় শটান উঠে বসলো সে। ঘড়ির দিকে তাকালো। সকাল 9:30 বাজে। ইজান গতকাল রাতে অনেকবার জেগে উঠেছে। তার যত্ন নিতে নিতে ভোরের দিকে ঘুমানোর সুযোগ পেয়েছে ইরাম, যার কারণে এতটা দেরি হয়ে গিয়েছে। বাইরে থেকে উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসছে। অচেনা ইরাম বসে থাকতে পারল না। ঘুমন্ত ছেলের দুপাশে 2টি কোলবালিশ দিয়ে সুরক্ষিত করে নেমে পড়ল। মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুঁচকে যাওয়া আঁচল ঠিকঠাক করে সে বাইরে বেরোলো। 2 হাতে চুলে আঙ্গুল চালিয়ে খোপা বাঁধতে বাঁধতে যখন সে হলঘরে এসে পৌঁছলো, তখন দৃশ্যটা চোখে পড়ল। জর্জেটের শাড়ি পরনে এক সুদর্শনা রমণী দণ্ডায়মান। স্ট্রেট সিল্কি চুলগুলো পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে কোমরের নিচ অবধি। চেহারায় একই সাথে মায়া এবং কঠোরতা। হাতে রেশমি ছুরি। খানিকটা নতুন বউ ধরনের প্রভাব আছে ভেতরে। সামিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছে সে। মম, তুমি সাইকে এভাবে জোর করতে পারো না। তুমি জানো না ও কোন লেভেলের সাইকো। তুমি একবার ফেক মুক্ত কিনে স্ক্যামড হয়ে গিয়েছিল বলে ওই দিন সোজা কক্সবাজারে গিয়ে মুক্ত ব্যবসায়ীদের সাথে সাগরে গিয়ে নিজে
থেকে মুক্ত আরোহণ করে বেছে বেছে আসল মুক্ত নিয়ে ফেলেছিল। মনে নেই তোমার? টানা 7টা দিন ওর কোনো হদিশ পাইনি আমরা। আর তুমি এই ছেলের সামনে উচ্চারণ করো বিয়ের কথা। ও তো সেটাই করবেই। চিৎকার করিস না সারিকা, এটা ভদ্রলোকের বাড়ি আর একটা ছোট বাচ্চা আছে ঘরে। বাচ্চা মাই ফুট। সারিকা প্লিজ শান্ত হও। চারিকাকে থামাতে এতক্ষণ একপাশে দাঁড়ান দীর্ঘদেহী পুরুষটি এগিয়ে এলো। ধূসর বর্ণের স্যুট পরনে, চোখে মুখে ভাব গাম্ভীর্য এবং নমনীয়তা, উজ্জ্বল দৃষ্টি। সারিকার কাঁধে হাত রাখলো সে। এই পুরুষটিকে না চিনলেও রমণীকে চিনতে বেগ পোহাতে হলো না ইরামের। সাইবানের একমাত্র বড় বোন সারিকা বিনতি আহমদ। ইরামের যতদূর মনে পড়ে একে অপরের সাথে 2 কি 3 বছরের ব্যবধান তাদের। যতদূর শুনেছে গত বছর সারিকার বিয়ে হয়ে গিয়েছে। তাহলে পুরুষটি হয়তো তার স্বামী। ইরাম খানিকটা ইতস্তত করলো, কিন্তু ততক্ষণে স্বামীয়া তাকে দেখে ফেলেছে। তাই পালিয়ে না গিয়ে ইরাম ভেতরে ঢুকলো। মোলায়েম গলায় বলল, কেমন আছো সারিকা? বহুদিন বাদে তোমায় দেখলাম। সারিকা শটান ঘুরে দাঁড়ালো। ইরামকে দেখেই তার চোখ মুখ বিতৃষ্ণায় ছেয়ে গেল। কাঁধ থেকে পুরুষটির হাত ঝটকা দিয়ে সরিয়ে সে হনহন করে হেঁটে এসে ইরামের মুখোমুখি দাঁড়ালো। ফালতু পেঁচাল বাদ দাও ইরাম আপু। তোমার লজ্জা করে না নিজের হাঁটুর বয়সী একটা ছেলের গাড়ি চেপে বসতে? হোয়ার ইজ ইউর সেলফ রেসপেক্ট? ইরাম বাকরুদ্ধ হয়ে গেল। সারিকা মেয়েটা খারাপ না। ছোটবেলায় যতটুকু দেখা সাক্ষাৎ আর কথাবার্তা হয়েছে, কখনোই তাকে এইভাবে অপমান করে কথা বলেনি, অথচ আজ বলেছে। ইরাম সারিকাকে দোষ দিতে পারল না। সমাজের মানুষ মাত্রই তার এবং সাইবানের বিয়েটাকে কটু দৃষ্টিতে দেখবে সেটা সে জানে। সারিকা, বিলিভ ইউর সেলফ। মানুষের সঙ্গে এমন ব্যবহার করা শিখেছি আমি তোদের। যা ঘরে যা, তোর মাথা গরম আছে। আমার এই বিষয়ে পরে কথা বলবো। তপ্ত দৃষ্টিতে একবার স্বামীয়াকে দেখে গদগদ করে হেঁটে সারিকা অন্দরমহলে আড়াল হয়ে গেল। পিনপতন নিরাপত্তা ভর করলো সমস্ত ঘরে। স্বামীয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলেন, এক হাতে কপাল ঠেকিয়ে রইলেন। ইরাম ভীষণ অস্বস্তি বোধ করলো। বুঝতে পারল না সে চলে যাবে কিনা। তবে সিদ্ধান্ত নেওয়ার আগেই সুদীর্ঘ পুরুষটি এগোলো তার দিকে। থেমে বলল, দুঃখিত মিস, আপনি কিছু মনে করবেন না। আসলে সাইবানের বিয়ের কথা জানার পর থেকেই সারিকা একটু রেগে আছে। ভাইকে নিয়ে একটু বেশি চিন্তিত। ওর হয়তো আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না, আমি কিছু মনে করিনি। ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। মুখ তুলে পুরুষটির স্নিগ্ধ মুখের দিকে তাকালো ইরাম। আপনি? আমার জামাই। সারিকা বাতলে দিলেন। পুরুষটি এবার নিজের ডান হাত এগিয়ে দিয়ে স্মিত হাসি নিয়ে জানালো, মিসির ইকবাল, ইউ ক্যান কল মি জাস্ট ভাইয়া। ইরাম না চাইলেও খানিকটা হেসে ফেলল। মিশির? লাইক হুমায়ুন আহমেদের মিশির আলী? সবাই বলে। আমার মা ভীষণ হুমায়ুন ভক্ত। মিসিরকে তার এতই মনে ধরেছে যে ছেলের নামটাই রেখে দিয়েছে চরিত্রের নামে। ইরাম মিশিরের হাতটা ধরলো, করমর্দন করে বলল, ইমরান কিবরিয়া, ইউ ক্যান কল মি জাস্ট ইরাম। ইরাম কিবরিয়া, ইউ ক্যান কল মি জাস্ট ইরাম। জাস্ট ইরাম, মিসির ভাই। মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে নিচের হাতটা সরিয়ে নিল মিসির। স্বামীয়ার দিকে ফিরল। মম, আমি তাহলে আসছি। ফার্মে একটা প্রজেক্টের কাজ আছে। সারিকাকে পৌঁছে দিতে এসেছিলাম। সে কি, তুমি আজ থাকবে না? কালই তো বিয়ে, কাল সকাল সকাল চলে আসবো। তাহলে তো হবে না বাবা, এত সব কাজ করবে কে? আমার বয়স হয়েছে, তোমাকেও তো সামলাতে হবে। স্বামীয়ার দিকে ফিরল। মিশির খানিকটা ভেবে বলল, আচ্ছা মম, আমি আজ রাতে চলে আসবো। ঠিক আছে, তবে একেবারে শুকনো মুখে আমি বের হতে দেব না। সরি, নাস্তা করে যাও। না না, আমরা খেয়ে বের হয়েছি। তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে 1 কাপ চা দিতে পারেন। সুগন্ধাকে একটু বাজারের দিকে পাঠিয়েছি করিমের সঙ্গে। তুমি বসো, আমি এক্ষুনি করে দিচ্ছি। এবার ইরাম এগিয়ে এলো। না খালামণি, তুমি বসো ওনার সাথে।
এমনিতেও কয়েকদিন ধরে খুব কষ্ট করেছো। আজ একটু ছুটি পেয়েছো, আমি চা করে আনছি তোমাদের দুজনের জন্যই। পারবি? আচ্ছা যা, লক্ষ্মী মেয়ে আমার। এর মধ্যে বাড়ির বইয়ের দায়িত্ব বুঝে নিচ্ছিস। মৃদু হেসে ইরাম কিচেনের দিকে চলে গেল। সুগন্ধা যখন তাকে নাস্তা দিত তখন হাতে হাতে টুকটাক সাহায্য করে সে জেনে গিয়েছে কোথায় কি আছে, তাই চা পাতি চিনি দুধ ইত্যাদি খুঁজে পেতে সমস্যা হলো না। চুলায় কেতলি বসিয়ে তাতে দুধ দিয়ে প্রথমে ভালো করে ফুটিয়ে নিল সে। খানিকটা চিনি দিয়ে তাতে চা পাতা ছেড়ে দিতেই ধীরে ধীরে ধবধবে সাদা তরল দারুণ বাদামি রং ধারণ করলো। দুটো কাপ ট্রেতে রেখে সঙ্গে কিছু কুকিজ প্লেটে সাজিয়ে নিল। ইরামের ঘরের কাজকর্ম করতে বেশ ভালোই লাগে। চা প্রায় হয়ে আসলে সে আঁচটা খানিক কমিয়ে ভালো মতো ফুটে চা মজাদার হতে দিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই নিজের পেছনে অদ্ভুত একটা উষ্ণতার উপস্থিতি টের পেল। কিছু বুঝে ওঠার আগেই শক্ত পুরুষালী বুকের সঙ্গে ধাক্কা লাগলো তার পিঠের। সঙ্গে সঙ্গে দুইটি শক্তিশালী বাহু ঠিক তার দুই পাশে সামনের কাউন্টারের উপর এসে বসলো। চিনতে একটুও বেগ পোহাতে হলো না ইরামকে। ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আলাদিন। আলাদিন, কি সমস্যা? এমন অভদ্র আচরণ করছো কেন? খানিকটা ঝাঁঝ নিয়েই শুধালো ইরাম। ছেলেটা এভাবে হঠাৎ হঠাৎ তাকে ভড়কে দেয় কেন? এমন অপ্রস্তুত অবস্থায় ফেলার কোনো মানে হয়? ঘাড়ের উপর সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যেতেই ইরাম খানিক ঝটকা দিল। প্লিজ, আমার এসব একদম পছন্দ না। আমি মজার মুডে নেই। দূরে যাও আলাদিন। অথচ এক চুল নড়ল না সাইবান, বরং আরো কাছে সরে এলো। ইরামকে রীতিমতো কাউন্টারের সঙ্গে লেপটে যেতে হলো। মুখ নিচে নামিয়ে ইরামের কানে ফিসফিস করে উঠল সাইবান। বলেছিলাম না পরপুরুষ আপনার জন্য নিষিদ্ধ। কি উল্টাপাল্টা কথা বলছো? কিসের পরপুরুষ? চা বানাচ্ছেন কার জন্য? থমকে গেল ইরাম। চুলায় টকবক করে ফুটতে থাকা চায়ের দিকে প্রসারিত দৃষ্টিতে চেয়ে রইল। সাইবান তার কাঁধে থুতনি ঠেকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, চা বানানো হয়, আবার হ্যান্ড শেকও করা হয়। নাইস। অরণ্য প্লিজ একবার আমার কথাটা শুনুন। ইরামের আকুতি মিনতিতে কোনো কাজই হলো না। অরণ্য তার হাতটা ধরে টানতে টানতে বেডরুমের ভেতর নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল। যে কবজিটা অরণ্য ধরেছে সেটাই লাল দাগ পড়ে গিয়েছে। ভীষণ ব্যথায় টনটন করছে। অরণ্য ঠাস করে দরজাটা আটকে দিল। অতঃপর ইরামের দিকে ফিরল। লোকটার চোখে মুখে উপচে পড়া ক্রোধ ফুঁসতে ফুঁসতে বিছানার কাছে এসে ইরামের শরীরের উপর ঝুঁকে পড়ল সে। তুই ওই পাঁচজনটাকে ঘরের ভিতরে ঢুকতে দিয়েছিস কোন সাহসে? কি সম্পর্ক তুই কুত্তার বাচ্চার সাথে? কেঁপে কেঁপে উঠল ইরাম, হাহাকার করে উঠল। প্লিজ, উনি শুধু আমার অর্ডার ডেলিভারি করতে এসেছিল। অর্ডার ডেলিভারি করতে ঘরের ভেতর ঢোকাতে হয়? বলছিল একটু পানি থাকলে দিতে, এত গরম বাইরে, তাই ভেতরে বসিয়ে শুধু পানি দিয়েছিলাম আমি। শুধু পানি খাইয়েছিস নাকি নিজেকেও? অরণ্য, ঠাস করে ইরামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল অরণ্য। সেই থাপ্পড়ে এতটাই জোর পড়ল যে দাঁতে লেগে ইরামের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। মুখের ভেতর নোনতা স্বাদ পেল সে, অথচ একটুখানি দম ফেলার সুযোগটুকুও পেল না। অরণ্য তার থুতনি চেপে ধরে জোরপূর্বক তার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এ কোনো ভালোবাসা বিনিময় নয়, স্রেফ ক্ষুধার্ত এক পশুর আক্রমণ। ঝটকা দিয়ে উঠল ইরাম। ঠেলে অরণ্যকে দূরে সরাতে চাইলেও পারল না। তার হাত দুটো বিছানার সঙ্গে শক্তভাবে চেপে ধরে রাখল অরণ্য। তুমি শুধু আমার ইরাম, তোমার শরীর মন আত্মা সব কিছুর উপর শুধু অরণ্য মির্জা সওদাগরের অধিকার। কোনো বাঙ্গির পোলা তোমার দিকে চোখ তুলে তাকালে আমি ওকে জ্যান্ত কবর দিয়ে রাখবো। শুনে নাও তুমি আমার, শুনে নাও তুমি আমার এবং শুধুই আমার। বুঝেছো? বুঝেছিস বান্দি? বল। ইরাম দাঁতে ঠোঁট কামড়ে ধরে রাখল। বলবে না সে, কিছুতেই বলবে না। তাতে অরণ্য দ্বিগুণ ক্ষেপে তার পরনের শাড়ি টেনে ধরল, আঁচল টেনে সরিয়ে ফেলল। ইরাম কাপড়টা আঁকড়ে ধরল। অরণ্য প্লিজ বিশ্বাস করুন, আমার অন্য কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। ওই লোকটারও কোনো দোষ নেই। আপনি এমন করবেন না, আপনি মাথা ঠান্ডা করেন। এই চুপ, মাথা আমার ঠান্ডা হবে শুধু তোকে পেলে, বুঝেছিস? শাড়ি পরবি তুই, অন্য পুরুষকে নিজের দেহ দেখিয়ে বেড়াবি। ইরাম, কতবার তোকে বলেছি আমি যে।
ঠিক নিজের কোমরে ধারালো কিছুর তীক্ষ্ণ ঘায়ে চিৎকার করে উঠল ইরাম। অরণ্য নাইট স্ট্যান্ড থেকে একটা ব্রেজার ব্লেড তুলে ইরামের কোমরে বসিয়ে দিয়েছে। বিন্দু বিন্দু রক্তে বিছানায় সাদা চাদর লালচে হয়ে উঠল মুহূর্তেই। অরণ্য থামলো না, হাত বাড়িয়ে ড্রয়ার খুলে একটা হ্যান্ডক্যাপ বের করলো। ছটফট করতে থাকা ইরামের দুটো কবজি সে বেড পোস্টের সাথে বেঁধে ফেললো। শাড়িটা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। ইরামের গলা ভেঙে গিয়েছে আকুতি জানাতে জানাতে। প্লিজ অরণ্য, এখন না, আমার খুব কষ্ট হচ্ছে, দোহাই লাগে আপনার। অরণ্য, আমি তোর স্বামী, আমার যখন মন চাই তোকে নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারি। তুই নিজেই কাবিননামায় স্বাক্ষর করে সেই সার্টিফিকেট আমাকে দিয়েছিস, তাই এখন একদম চুপ থাকবি। নিজের শার্ট খুলে ঝুঁকে এলো অরণ্য। অসম্ভব সুদর্শন এবং শারীরিক গঠনের অধিকারী নিজ স্বামীকে ইরামের তখন মনে হলো সাক্ষাৎ কোনো পিশাচ। তার গাল চেপে ধরে হঠাৎ আধুরে গলায় অরণ্য বলল, এবারের মতো তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু দ্বিতীয়বার কোনো পরপুরুষের সাথে যদি তোমায় দেখিবও, তাহলে ওটাকে খুন করব। এরপর তোকে, সবশেষে নিজেকে। বুঝেছো? হাউ মাচ আই লাভ ইউ মাই ওয়ার্ল্ড। অরণ্য নিজের কাজ আরম্ভ করলো, অথচ ইরামের শরীর একটুও সায় দিল না। চোখ বুজে ফেলল সে। ফোটায় ফোটায় নীরব অশ্রু বালিশে পড়ে যেন জানতে চাইল এ কেমন ভালোবাসা। বর্তমান সাইবান দ্বিতীয় কিছু বলার সুযোগ পেল না। এর আগেই হঠাৎ করে ইরাম পিছন ঘুরে একটা জোরালো ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল। ধাক্কাটায় অদ্ভুত জোর পড়ল, যার দরুন সাইবান সোজা বিপরীত দিকের কাউন্টারে গিয়ে আছড়ে পড়ল। কোনো মতে দুহাতে নিজের ভারসাম্য রক্ষা করে প্রসারিত দৃষ্টিতে চেয়ে দেখল সে ইরামকে। ডোন্ট ইউ ডেয়ার টাচ মি। শান্ত, নির্মল, স্নিগ্ধ ইরাম সেকেন্ডের ব্যবধানে ধারণ করেছে রুদ্রমূর্তি। তার চোখ বেয়ে যেন আগুন ঝরছে। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সাইবান, কিছুতেই বুঝতে পারল না এই রমণীর সঙ্গে কি হচ্ছে। ইরামের কণ্ঠস্বর অবধি বদলে গিয়েছে, তাতে দৃঢ়তা এবং ক্রোধ। কি ভাবো কি তোমরা নিজেদের ছেলেরা? স্ত্রী কি তোমাদের ব্যক্তিগত প্রপার্টি? হ্যাঁ, প্রপার্টি টু গার্ড, টু পজেস। নিজের হাজারটা মেয়ের দিকে চোখ দিলে সমস্যা নেই, কিন্তু স্ত্রী সামান্য হাত ধরলে, মুচকি হাসলে সব সমস্যা। কি বলতে চাও তুমি? তোমার দুলাভাইয়ের সাথে আমার পরকীয়ার সম্পর্ক? ইরাম আপু, শেষ বাক্যের পর আর চুপ থাকতে পারল না সাইবান। পাল্টা গর্জিয়ে উঠল সেও। মুখ সামলে কথা বলেন আপনি। খবরদার, ওই শব্দটা যদি আর একবার মুখে এনেছেন। তবে কি করবে তুমি? বিছানায় টেনে নিয়ে যাবে? মারবে? জোর করে ভোগ করে বুঝিয়ে দেবে আমি শুধু তোমারই সম্পত্তি? শাট দ্য ফাক আপ রাইট নাও। সাইবানও রেগে গিয়েছে। ইরামের এমন প্রতিক্রিয়ায় তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজেকে কেমন অপরাধী লাগছে। প্রপার্টি, দখলবাজ ছেলে। ইরাম তাই ভাবে তাকে। হ্যাঁ, তাই তো। ইরাম কবেই বা তাকে প্রাধান্য দিয়েছে? কবেই বা তাকে নিয়ে একটু ভেবেছে? রাগের মাঝেও এক সূক্ষ্ম পরিহাসের হাসি ফুটল তার ঠোঁট জুড়ে। মাথার চুলে অতি হতাশায় আঙ্গুল চালালো সে। জোর জবরদস্তি আর অধিকারবোধের মাঝে একটা পার্থক্য আছে আপু। আপনি দুটোকে গুলিয়ে ফেলেছেন। ইরাম আগের তুলনায় খানিকটা শান্ত হলেও তার ক্রোধ সম্পূর্ণ উবে গেল না। দীপ্ত কণ্ঠে সে অভিযোগ করলো, তোমরা এই জেনারেশন ভুলে গিয়েছো জবরদস্তি ইজ নট রোম্যান্টিক অ্যাট অল। স্ত্রীর উপর জোর খাটিয়ে নিজেকে আলফা মেল প্রমাণ করতে চাও? কন্ট্রোলিং হয়ে দাপট দেখাতে চাও? ফ্যান্টাসি জগৎ থেকে বের হয়ে আসো। বাস্তব জগৎ আর কল্পনার জগতের মাঝে ফারাক আকাশ পাতালের। একটা মেয়ের ওয়াদায় যুক্ত হওয়ার অর্থ এই না যে সে নিজের গোটা অস্তিত্ব তোমার নামে দলিল করে দিয়েছে। আপনি আমাকে শুরু থেকে তাই ভেবে এসেছেন, তাই না ইরাম আপু? আপনি আমাকে আপনার দেখা আর ৫টা ১০টা ছেলের থেকে আলাদা কিছু কোনোদিন ভাবতেই পারেননি।
সাইবানের কথায় হঠাৎ করে থমকে গেল ইরাম। এতক্ষণে যেন তার হুঁশ ফিরল। একটা ঘোরের মধ্যে ছিল যেন। হুট করে বাস্তবে চলে এসেছে। সামনে সাইবান দাঁড়িয়ে আছে। ছেলেটার চেহারা উৎফুল্ল, ঠোঁটে সবসময়ের মতোই দুষ্টুমির হাসি, অথচ তার চোখে উদ্ভাসিত অব্যক্ত বিষাদটুকু ইরাম ঠিকই টের পেল। সাইবান সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চুলে আর এক দফায় হাত বুলিয়ে বলে বসল, ইউ নো হোয়াট আপু, ইউ ডিজার্ভ ইট। ইউ ডিজার্ভ টু বি অ্যালোন। ইউ ডিজার্ভ এভরিথিং ইউ আর গোয়িং থ্রু। ইরামের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটি স্রোত খেলে গেল। কোনো জবাব দিতে পারল না সে। সাইবান উল্টো ঘুরে হনহন করে কিচেনের বাইরে বেরিয়ে গেল। যাওয়ার আগে হাতের ধাক্কায় ঠাস করে একপাশে রাখা থালা বাসনের বক্সটা ফেলে দিল। মেঝেতে ধপাস করে সবকিছু পড়ল, ভেঙে ছড়িয়ে ছিটিয়ে গেল চারিপাশে। ভাঙা কাচের উপর প্রতিফলিত হওয়া নিজের অজস্র প্রতিবিম্বের দিকে একদৃষ্টিতে চেয়ে রইল ইরাম। কখন সামিয়া এবং মেসির দুজনেই অত্যন্ত চিন্তিত হয়ে কিচেনে এসে তাকে ধরল, সে টেরটুকুও পেল না। সেদিন রাতের বেলা গেস্ট রুমের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইরাম। নিজের প্রতিবিম্বকে নিজেরই বেশ খানিকটা অচেনা লাগছে। আজ বহুদিন বাদে সে সাজগোজ করেছে। জীবনে সবসময় অন্যের খেয়াল রাখা হলেও কখনো নিজের খেয়াল রাখার সুযোগ তার হয়নি। রুগ্ন পাতলা শরীরে ঢোলা গাঢ় সবুজ চুমকি বসানো ডিজাইনার কামিজ জড়ানো। সামিয়া অনেক শখ করে কিনে এনেছেন। সাইবানের বিয়েটা যেহেতু হঠাৎ করেই হচ্ছে, তিনি চান অন্তত আজ রাতে ছোট করে একটা মেহেদি অনুষ্ঠান করতে। অনুষ্ঠান বলতে খাওয়া দাওয়ার আয়োজন। মেহেদি আর্টিস্ট বুক করা হয়েছে। এমনিতেও এসব জিনিসের প্রতি একদম মন নেই ইরামের। উপরন্তু সকালের ঘটনাটা এখনো মন থেকে বের করতে পারছে না সে। সাইবানের চেহারাটা স্মরণে আসলেও নিজেকে কেমন অপরাধী লাগছে তার। অরণ্যের মানদণ্ডে সাইবানকে মেপে ফেলেছে সে। তখন না বুঝলেও এখন তার খারাপ লাগছে। মনের ভেতর একটা অশুভ চিন্তা উকি দিচ্ছে। সাইবান শেষ যে কথাটা তাকে বলে গিয়েছে সেটাও ভীষণ গায়ে লেগেছে। হাঁটুর বয়সী একটা ছেলে এইভাবে তার মুখের উপর বলে গেল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। সবকিছু মিলিয়ে ইরাম এখন অথই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। জরিদার লালচে সোনালি পাড়ের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ইরাম আর এক দফায় নিজের প্রতিবিম্বকে দেখল। ভিন্ন একজন মানুষ তাকিয়ে আছে তার দিকে। ইজান কোলে আসার পর থেকে সময় করে নিজের চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি, ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায়নি, হয়নি নিজের শারীরিক ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ। তবুও হালকা মেকআপের প্রলেপে এবং গয়নার সজ্জায় তাকে মন্দ লাগছে না। তাজা গোলাপের মালা হাতে বেঁধে এবং চুলে গুজে শেষমেশ নিজের সাজসজ্জায় ক্ষান্ত দিয়ে ইরাম বাইরে বেরিয়ে এলো। বাড়ির লিভিং রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মরিচবাতি এবং পর্দায় ঘেরা চারিপাশ। সোফা সরিয়ে মেঝেতে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। তাতে মেহেদি, মিষ্টি, ফলমূল ইত্যাদির ডালা সাজানো। মেহেদি আর্টিস্ট ইতিমধ্যে চলে এসেছে। কার্পেটে বসে এই মুহূর্তে সারিকার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। একপাশে সামিয়ার কোলে চুপটি করে বসে ইজান বড় বড় চোখ মেলে চারিপাশ দেখছে। সুগন্ধা একটা ঝুনঝুনি নাড়িয়ে তার আকর্ষণ ধরে রাখতে চাইছে। বাড়ির একমাত্র জামাই মিশির হলুদ একটা পাঞ্জাবি পরেছে, হাতে মোবাইল ফোন, পায়চারি করতে করতে কারোর সঙ্গে কথা বলছে। খুব সম্ভবত বিয়ের কোনো কাজ নিয়েই। মোটামুটি সকলকে দেখতে পেলেও সাইবানকে কোথাও চোখে পড়ল না ইরামের। তার বন্ধু বান্ধবদের আসার কথা ছিল, এসেছে কিনা কে জানে। আরে কি সুন্দর লাগছে তোকে। আমি জানতাম আমার চয়েস ভালো, তবে এতটাও ভালো ভাবতেই পারিনি। সামিয়া মন্তব্য করতেই চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো সারিকা। আপাদমস্তক রমণীকে পর্যবেক্ষণ করে দৃষ্টি ফিরিয়ে নিল বিতৃষ্ণায়। খাচ্ছে পড়ছে আমাদের টাকায়, আবার যত সব ঢং। কথাটা সারিকা মৃদু গলায় বললেও পেছন থেকে ইরাম স্পষ্ট শুনতে পেল। তবে বাইরের মানুষের সামনে কেমন কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিল। ইজানকে আদর করে এসে অতঃপর কার্পেটে পা ছড়িয়ে বসল সে। মেহেদি আর্টিস্ট তার হাতে নিজের কারুকার্য রচনা শুরু করলো তৎক্ষণাৎ। বিষয়টা খুবই বিরক্তিকর, এত দীর্ঘ সময় ধরে একটানা এভাবে বসে থাকা। ইরাম সব থেকে সংক্ষিপ্ত আর সিম্পল ডিজাইন বেছে নেওয়ার পরেও পাক্কা 2 ঘন্টা সময় লাগলো সম্পূর্ণ কাজ শেষ হতে। বসে থাকতে থাকতে ইতিমধ্যে ইরামের পিঠ ধরে গিয়েছে।
অবশ হয়ে আসছে হাত পা। মেহেদি আর্টিস্ট মেয়েটা তাকে নরম গলায় শুধালো। আপু, আপনার হাজবেন্ডের নামটা? চোখ পিটপিট করলো ইরাম। হাজবেন্ডের নাম দিয়ে কি হবে? মেহেন্দির ডিজাইনের ভিতরে একটা জায়গায় লুকিয়ে লিখে দিব, পরে হাজবেন্ড খুঁজে বের করবে ওনার নাম কোথায় লেখা আছে। এসব আজব ট্র্যাডিশন কবে উদ্ভব হলো? ভ্যাবাচাকা খেয়ে গেল মেহেদি আর্টিস্ট। না মানে এটা ট্রেড, সবাই করে তাই। সবাই করলে কি আমাকেও করতে হবে? বলতে বলতে ইরামের চোখ পড়ল সারিকার দিকে। তার মেহেদি পরা শেষ। মিসির একটা হেয়ার ড্রায়ার নিয়ে এসেছে, তার পাশে বসে হাতে ড্রায়ার চালিয়ে দ্রুত শুকিয়ে নিতে সাহায্য করছে। দৃশ্যটা মনোরম, অথচ সারিকা কেমন শকুনি দৃষ্টিতে ইরামকে দেখছে। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সুর পাল্টে ইরাম মেহেদি আর্টিস্টকে বলল,